আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। বৃহস্পতিবারে ভোটের খবর জানে না ঢাকা উত্তরের বেশিরভাগ ভোটার। ভোটের দুদিন আগেও নেই নির্বাচনী আমেজ। নিজ এলাকার উন্নয়নে কাজ করতে প্রবাসী প্রকৌশলীদের প্রধানমন্ত্রীর আহ্বান। প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় তাগিদ। ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা। ক্যাম্পাসের মতো হলগুলোতেও নির্বিঘ্ন প্রচারণা চালানোর দাবি। চকবাজারে চুরিহাটে আরও দুজনের মরদেহ হস্তান্তর। অনতিবিলম্বে কেমিক্যাল গোডাউন সরাতে টাস্কফোর্সের অভিযান। এবং সেনা হত্যার পাল্টার জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমানের হামলা। প্রতিশোধ নেয়ার ঘোষণা পাকিস্তানের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। দুদিন পর ঢাকা উত্তরের মেয়র পদে আরও 2 সিটিতে অনেকগুলো ওয়ার্ডে ভোট, অথচ ভোটের খবর জানেন না বেশিরভাগ ভোটার। 2-1 জায়গায় প্রচার চললেও ভোটাররা তার উত্তাপ পেয়েছেন খুবই কম। কিছু মানুষ অবশ্য পোস্টার দেখেছেন, টিভির খবরে জেনেছেন, কেউ কেউ ভোটের খবর। এরকম অবস্থাতে আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। সোমা ইসলামের রিপোর্ট। জাতীয় নির্বাচনের 2 মাসের মাথায় আরেকটি ভোট। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন। সঙ্গে 2 সিটিতে নতুন করে যুক্ত হওয়া 36টি ওয়ার্ডেও ভোটাভুটি। নতুন যুক্ত হওয়া 18টি সহ উত্তরের 54টি ওয়ার্ডে মোট ভোটার 29 লাখ। এর বাইরে দক্ষিণের 18টি ওয়ার্ডেও কাউন্সিলর নির্বাচন। নির্বাচনের সব প্রস্তুতি শেষ, কিন্তু ভোটাররা কতটুকু জানেন ভোটের খবর? ভোটটা কবে? 6 তারিখে ভোট। কবে ভোট? 6 তারিখ। 6 তারিখে কিসের ভোট আপা? পোস্টারই থাকে বেশি। আর কোথায় থাকে? আরে এমনি তো টেলিভিশনে আছে, দেখানো হয়। 28 তারিখে মনে হয়, শিওর আমি জানি না এখনো। আমি দেখি না এখন পর্যন্ত। কি দেখেন না? মানে ক্যান্ডিডেটের চেহারা দেখি নাই, যে ক্যান্ডিডেট কে। আসলে পোস্টার দেখতেছি, ব্যানার দেখতেছি। সকাল 9:30টার দিকে রামপুরা এবং বনশ্রী এলাকার ভোটারদের বক্তব্য ছিল এমন। আরেকটু এগিয়ে বাড্ডার লোকজন। মাদার উপরে তো এটা ভোটের ইলেকশনের পোস্টার লাগাইছে, বৃষ্টি ভিজে বসে থাকা এটি মধ্যে আমরা বসে থাকি করি। ভোট তো 28 তারিখ, ওখান তো সীমা সেটা না, আমরা তো জানি না কুম্বালা ভোট। এরপর তেজগাঁ এলাকা। এখানকার ভোটারদের আক্ষেপ অনেক। 3বার ভোট দেন, আমি কিছু জানি না। অসুবিধা তো মুক্তি কিভাবে হবে, অসুবিধা তো জনম ভরে দেখতে আসি। হ্যাঁ, 28 তারিখে ভোট, এটা আমি তো পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে জানছি। কেন প্রার্থীরা আপনার বাড়ি যায় নাই? প্রার্থীরা ওইভাবে মাঠে নামছে, মানে আমার ইয়েতে পড়ে না, তবে পোস্টার কিছু কিছু পোস্টার নজরে পড়ছে। ঘরে ঘরে এমনি আসে না, এমনি আমরা জানি যে 28 তারিখে ভোট। ভোটের ব্যাপারে আমার ইন্টারেস্ট তো নাই, কারণ আমার এখনো চাকরি নিয়ে ব্যস্ত। ভোটাররা বলছেন, বিএনপি না থাকার কারণে ভোটের হাওয়া টের পাচ্ছে না জনগণ। তারপরও ভোটের লাইনে দাঁড়াবেন অনেকে। উচিত ছিল তো ভোট না থাকলেও দোয়া করেন বলে না কেউ। আমার বুড়া মানুষ সবাই যদি থাকে, এখানটা খেলাধুলে গেলে, কয়েকটা পার্টি গেলে কি জিতে কে হারে দেখা যায়। 1 লাখ যদি খেলি বা 2 জনে খেলি, তার কি হইল? আর সবচেয়ে বড় সমস্যা আমাদের পানি, ড্রেন। আমরা যে ফুটপাতে থাকি, আমাদের যদি সুযোগ সুবিধা না হয়, তাহলে তো আমাকে কষ্ট করে ভোট দিয়ে লাভ নাই। আমাদের যদি উপকার করে, তাহলে আমরাও তাদের উপকার করবো। কবে ভোট? বৃহস্পতিবার 28 ফেব্রুয়ারি। এটা কিভাবে জানলেন? এখানে থাকি কাউন্সিলে ভোটার, আমার শ্বশুর বাড়িতে আমার ফোন দিয়ে আনা হয়েছে, এখানে আমি ভোটার। 28 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে উত্তর সিটি কর্পোরেশনে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। 27 তারিখ মধ্যরাত থেকে 28 তারিখ মধ্যরাত পর্যন্ত নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া কোনো যানবাহন নির্বাচনী এলাকায় চলাচল নিষিদ্ধ। এছাড়া মঙ্গলবার মধ্যরাত থেকে 1 মার্চ মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ব্যবহার করা যাবে না। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনে শেষ হলো নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে নৌকায় ভোট চান সমর্থকরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা এলাকার উন্নয়নে দিয়েছে নানান প্রতিশ্রুতি। শাকির আদনানের রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর 2 সপ্তাহের বেশি সময় ধরে চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের প্রচারণা। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা।
উপনির্বাচনের সঙ্গে নতুন করে যোগ হয় 16টি ইউনিয়ন পরিষদ ভেঙে 2 সিটি কর্পোরেশনের 18টি করে 36টি ওয়ার্ডের নির্বাচনী প্রচার। ভোটারদের যে চাহিদা আমি বিগত দিনেও সেটা পূরণ করার চেষ্টা করছি এবং আগামীতে নির্বাচিত হলে আমি তাদের যে চাহিদা তাদের উন্নয়ন সকল কিছু ইনশাল্লাহ আমি করে দেব। শিশুদের জন্য কোনো খেলার মাঠ নেই, আনন্দ বিনোদনের জন্য কোনো পার্ক নেই। আমি সেই খেলার মাঠ, আনন্দ বিনোদনের জন্য পার্ক নির্মাণ করতে চাই। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচার চালিয়েছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সুনির্দিষ্ট উদ্ভাবন আর পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নিতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ আছে এবং অঞ্চলভেদে আলাদা বিনিয়োগ পরিকল্পনাও নিচ্ছে সরকার। এক্ষেত্রে প্রবাসীদের মেধা, অর্জিত জ্ঞান আর অভিজ্ঞতাকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত পান্থ রহমানের রিপোর্টে। বিভিন্ন দেশে প্রকৌশল পেশায় আছেন এমন প্রবাসীরা উই আর ফর বাংলাদেশ স্লোগান নিয়ে একজোট হয়েছেন দেশের উন্নয়নের অংশী হতে। নিজেদের মেধা, লব্ধ জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান দেশের উন্নয়নে। নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে। তারই অংশ হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, A2I ও ব্রিজ টু বাংলাদেশের এই যৌথ আয়োজন। যোগ দিয়েছেন 30 দেশে থাকা প্রায় 300 প্রবাসী প্রকৌশলী। অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে সরাসরি যুক্ত হতে চাওয়ায় প্রকৌশলীদের ধন্যবাদ জানান। তারা প্রবাসে যান, শিক্ষা গ্রহণ করতে যান, অনেকে বিদেশে থেকে যান, অনাবাসী হয়ে যান, কিন্তু সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকে যে অভিজ্ঞতাটা আপনারা সঞ্চয় করেন। কারণ আমরা যদি বিশ্বকে না দেখি, বিশ্বে না যাই, তাহলে আমরা জানবো কী করে যে বিশ্বের অন্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে উন্নয়ন হচ্ছে। কাজে সেটাও একটা জানার বা একটা জ্ঞান অর্জনের একটা সুযোগ সৃষ্টি হয় এবং সেই জ্ঞান অর্জনের যে সুযোগটা আপনারা অর্জন করেছেন, আজকে আপনারা বাংলাদেশের উন্নয়নে শরিক হতে চান, কাজে লাগাতে চান। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা আপনারা নিয়েছেন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। 3টা NRB ব্যাংক আমি দিয়েছি, এটা প্রবাসীদের সুবিধার জন্য সেটা দেওয়া হয়েছে, সেটাও আপনারা জানেন। দেশের অর্থনীতিকে এই অবস্থায় আনতে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে উল্লেখ করে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রবাসীরা আপনারা বাংলাদেশের কথা চিন্তা করছেন, বাংলাদেশকেও আমাদের সেই চিন্তার সাথে তাল মিলিয়ে আপনারা কতগুলি প্রস্তাবনাও নিয়ে এসেছেন। আসলে বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ। আর সেই গবেষণার মধ্য দিয়ে আমরা পারি দেশকে উন্নত করতে, সেটাও আমরা প্রমাণ করেছি। কাজে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনারা যে পলিসি লেভেল চ্যালেঞ্জ ও ইনস্টিটিউশনাল লেভেল চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করেছেন, সেটা খুব ভালোভাবে আমার মনে হয় আপনারা এই চ্যালেঞ্জগুলি কীভাবে আমরা মোকাবেলা করে সুনির্দিষ্ট পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে এই দেশকে আমরা আরও সমৃদ্ধশালী, আরও উন্নত করতে পারি, সেটাই আপনারা দেখবেন। আর আপনাদের এই ফার্স্ট কনভেনশন অফ NRB ইঞ্জিনিয়ার্স 2019-এর গ্রহণযোগ্য সুপারিশসমূহ আমি মনে করি যেটা আমাদের একটা ভালো নীতিমালা আমরা নিতে পারবো। রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা চলবে না। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনে মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছাত্রদল, কোটা বিরোধী সাধারণ ছাত্র অধিকার পরিষদ, বাম ছাত্র সংগঠনগুলোর ক্যাম্পাসের মতো হলগুলোতে নির্বিঘ্ন প্রচারণা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ছাত্রলীগের দাবি, কোথাও প্রচারণা চালাতে কেউ বাধা দিচ্ছে না। ডাকসুর GS প্রার্থী হয়ে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সভাপতি মাসুদ শাকিলের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহকারীদের জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত। বিভিন্ন ছাত্র সংগঠনের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র পূরণ করে হলের নির্ধারিত অফিসে জমা দেয়। ছাত্রদল, কোটা বিরোধী সাধারণ ছাত্র অধিকার পরিষদ, বাম ছাত্র সংগঠনের মোর্চা, প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরা বলেছেন,
ক্যাম্পাসের সহাবস্থান হলগুলোতেও নিশ্চিত করতে হবে। হলে আমরা সহাবস্থান এখনো পাইনি, আমরা হলে সহাবস্থানের জন্য জোর দাবি জানাই। ভোট কেন্দ্র হলের বাইরে আনার সুযোগ রয়েছে, যদি হলের বাইরে ভোট কেন্দ্র না আসে অনুষদে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে পুনর্বার বিবেচনা করব। নির্বাচন বর্জনেরও ঘোষণা আমাদের আসতে পারে। যদি এখনো তো আমরা দেখতে পাচ্ছি যে একটি সংগঠনকেই সুবিধা দিয়ে দেওয়ার জন্য যা যা কিছু আয়োজন তা করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সদিচ্ছা থাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার, তারা সেই পরিবেশ এনশিওর করতে পারবে। তবে ছাত্রলীগ বলেছে মধুর ক্যান্টিনে অবস্থান, হলে মনোনয়নপত্র জমা, কোথাও কেউ কাউকে বাধা দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না। তো এখানে সহাবস্থান যে যার মতো এসে কাজ করবে, যার যে যোগ্যতা আছে, যাদেরকে শিক্ষার্থীরা গ্রহণ করে সেভাবে যার কাজ শেষে করবে। এখানে তো সহাবস্থানের কিছু নাই বা কাউকে তো ডেকে আনারও কিছু নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে আচরণ বিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আমরা আমাদের অবস্থান থেকে যারা কাজ করছি তারা সবার জন্য সমান সুযোগ এবং সবার ক্ষেত্রেই সম অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। স্বতন্ত্র জিএস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ক্যাম্পাসে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই, যেখানে যারা শিক্ষার্থীদের পক্ষেই কথা বলবে, এবং সেই প্ল্যাটফর্মে আমি সবাইকে স্বাগত জানাবো। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা ক্যাম্পাসে কুশল বিনিময় প্রচারণা চালিয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে নতুন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, যার মধ্য দিয়ে নতুন সমীকরণের সম্ভাবনা দেখা যাচ্ছে নির্বাচনে। সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছে। ক্যাম্পাসের নেতৃত্ব হিসেবে কাদেরকে নির্বাচন করে সাধারণ শিক্ষার্থীরা সেই দেখা যাবে 11 মার্চের ডাকসু নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। চুরিহাট্টা ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে মৃত দুজনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা। ওই দুজনের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ নিয়ে যায় স্বজনেরা। আইসিইউতে চিকিৎসাধীন 7 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। শ্রমজীবী আনোয়ার হোসেন পুরান ঢাকায় রিকশা চালাতেন। 4 সন্তানের এই জনক আনোয়ার হোসেনের মরদেহ বুঝে নেবার সময় মায়ের সাথে লেপ্টে ছিলেন নাবালক 2 সন্তান 6 ও 7 বছরের আয়ান আরফান। বাবার মরদেহ যখন বুঝিয়ে দিচ্ছিল কর্তৃপক্ষ, তখন 2 শিশুর কান্নায় শোকগ্রস্ত হয়ে পড়েন অন্যরাও। 22 বছর বয়সী মোহাম্মদ সোহাগ ছিলেন পরিবারের উপার্জনের সহায়তাকারী। তারই রোজগারের টাকায় লেখাপড়া চালাতো তার মেজ ভাই রুহুল আমিন। একে তো ছোট ছেলে হারানোর শোক, তারপর আরেক ছেলের লেখাপড়া কিভাবে চলবে সে চিন্তায় পাথর মা বেদানা বেগম। ওনাকে দিব, আমার লেখাপড়ার ছেলে তো মরেই গেছে, না এই ছেলের লেখাপড়ার খরচা কে দিব, এটা ব্যবস্থা আপনারা করবেন। 3.5 বছরের নূরজাহান প্রিয় বাবা মোজাম্মেল হকের জন্য অপেক্ষায় বার্ন ইউনিটের আইসিইউর সামনে। স্বামীর জন্য যখন এই মা চরম উৎকণ্ঠায়, তখন কোলের এই সন্তান মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখে পরম মমতায়। আমার মনে হয় একটু হাত দেও পোলাপান দিকে, আল্লাহ কাছে নামাজ পড়ি, কান্নাকাটি করি, আল্লাহ হাত দেবো, স্বামী মরে গেলে তো আমার কিছু নেই। আরেক বোন আইসিইউর সামনে অপেক্ষায় তার প্রিয় ভাইয়ের জন্য। ডক্টর তো বলতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা বলছেন ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন 7 জন দগ্ধের 4 জনের অবস্থায় ভালো না। এদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে আজ সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী বার্ন ইউনিট পরিদর্শন করেন। 14 দলের মুখপাত্র সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া 3 মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নিতে ব্যবসায়ীদের কাছে আহ্বান জানান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির জন্য শুধু কেমিক্যাল নয়, ভবন নির্মাণে অব্যবস্থাপনাও দায়ী করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন পরিচালক আল মাহমুদ ফাইজুল কবির বলেছেন 1 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে তুলে দেবেন তারা। আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে চকবাজার থেকে সকল ধরনের কেমিক্যাল গোডাউন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য মাইকিং শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রিপোর্টে জানাচ্ছেন মোরসালিন বাবলা। কেমিক্যাল, বিস্ফোরক সহ অন্যান্য দাহ্য পদার্থ মজুদ অথবা গোডাউন থাকলে সেগুলো অনতিবিলম্বে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
28 ফেব্রুয়ারির পর চকবাজার এলাকায় আর কাউকে কেমিক্যাল ব্যবসা করতে দেওয়া হবে না, এমন ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। বলা হচ্ছে নির্ধারিত সময়ের পর থেকে শুরু হবে টাস্কফোর্সের অভিযান। সরকারের গৃহীত এই পদক্ষেপে নতুন করে আসার স্বপ্ন দেখছেন এখানকার বাসিন্দারা। পদক্ষেপ নিয়েছিল যে কেমিক্যাল পুরাতন শহরে থাকবে না, তা পুরাতন শহরে কি মানে আবাসিক এলাকায় থাকা ঠিক না, এদিকে দড়িয়ে নিরাপদ স্থানে দেওয়া প্রয়োজন। সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, অর্থাৎ সরকার পদক্ষেপ নিয়েছে যে এদেরকে সরিয়ে দিবে, সেটা আমরা ধন্যবাদ জানাই যে সরিয়ে দিলে পরে সবচেয়ে উত্তম আমাদের জন্য। আমরা অবসান চাই, এইটা অবসান চাই, কেমিক্যাল ভাড়া দিতেই পারবে না এই এলাকায়। পুরান ঢাকার ব্যবসায়ী নেতারা বলছেন চুরিহাট্টার পর আবাসিক এলাকায় আগুন লাগার ঘটনায় আর কোনো প্রাণহানি দেখতে চান না তারা। রাতের আধারে কিছু স্বার্থমুসী মহল যারা মনে করেন যে টাকার লোভে বাড়ি ভাড়া দিয়ে তারা আন্ডারগ্রাউন্ড বাড়ি ভাড়া দিচ্ছে, দিয়ে তারা এখানে কেমিক্যাল ঢুকানো হচ্ছে। কিন্তু এখানে ঢুকানো হচ্ছে কি গাড়ির মাধ্যমে ঢুকছে, তো বড় বড় ট্রাক দিয়ে মাল আসতেছে। এর মধ্যে আইনকারী প্রয়োগকারী সংস্থারও দেখা উচিত যে এটা তো মানে গোপনে আসে না। দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের 3 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। তারা সেখানে ঘুরে দেখেন, পুলিশ, ফায়ার ব্রিগেড সহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তারা। এখানে ইমারত বিধিমালা 2013 অনুসারে ভবনগুলো করা হয়েছে কিনা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল কিনা, কিংবা ফায়ার সার্ভিস থেকে নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন ছিল কিনা, এবং এই ঘনবসতি ভবনের অব্যবস্থাপনা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে এই আগুনের বৃদ্ধি বা ব্যাপ্তির জন্য অন্যতম দায়ী। অগ্নিকাণ্ডের 6 দিন পরও চুরিহাট্টায় এখনো স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। এলাকাবাসী বলছেন বন্ধ থাকা রাস্তাগুলো চলাচলের জন্য খুলে দিলে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবেন তারা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের বিমান হামলায় 300 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতীয় 40 সেনা নিহত হওয়ার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কঠিন ব্যবস্থার কথা বলেছিলেন তার ধারাবাহিকতায় হামলা বলে দাবি করেছে নয়াদিল্লি। ভোররাতে বিমান হামলায় জঙ্গি সংগঠন জয়েশ-ই মোহাম্মদ এবং এর আস্তানাগুলো গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। তবে জঙ্গি ঘাঁটিতে ভারতের বিমান হামলার দাবি কড়াভাবে প্রত্যাখ্যান করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিকেও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সামরিক বাহিনী ও সাধারণ জনকে সংযত আচরণের আহ্বান জানিয়ে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। যথাসময়ে হামলা সমুচিত জবাব দেওয়ার কথাও জানানো হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে আগে ভারতীয় ক্ষমতাসীন দল ফায়দা নিতেই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জার্মানি ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল মোবাইল জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ। সে সময় প্রশিক্ষকরা বলেন বর্তমান বাস্তবতায় তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। রাজশাহী থেকে মোহাম্মদ ফাত্তা পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া উমরের রিপোর্ট। কর্মশালার বিষয় মোবাইল জার্নালিজম, দ্য ফিউচার অফ জার্নালিজম। আয়োজক জার্মানির ডয়েচে ভেলে একাডেমি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। কর্মশালায় অংশ নেন বিভাগের 1.5 শতাধিক শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ডয়েচে ভেলের 2 সিনিয়র প্রশিক্ষক। I think what's interesting here is that people are incredibly passionate, hard-working, energetic. You've got huge mobile penetration, lots of people with mobile phones, and there's a great opportunity to create content with their devices. And I feel like everyone here wants to learn to be a mojo or a journalist and to make videos, so they're really taking it in, and I feel like they're really getting a lot. বর্তমান যুগে মোবাইল জার্নালিজমকে গুরুত্ব দিয়ে পাঠ্যসূচি ঠিক করার কথা জানিয়েছে সাংবাদিকতা বিভাগ। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্ল্যাটফর্ম এটা ব্যবহার করছে এবং এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের ফলে দেখা যাবে শিক্ষার্থীদের মধ্যে সে ধরনের একটা দক্ষতাও তৈরি হবে, এক ধরনের চেতনাও তৈরি হবে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল জার্নালিজম বিকশিত হবে। কর্মশালায় মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সম্প্রচার, লাইভের বিভিন্ন টিপস এবং ভিডিও স্টোরি তৈরি সহ মোবাইল জার্নালিজমের নানা দিক তুলে ধরা হয়। সাদিয়া উমর, চ্যানেল আই।
জাতীয় সংসদে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন বিল 2019 পাশ হয়েছে। বিলের কয়েকটি দফায় সংশোধন এবং জনমত যাচাই বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য চাইলেও কণ্ঠ ভোটে তা নাকচ হয়। পরে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানান। আবারও দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তব্য রাখা সাংসদরা। সে সময় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এবারে বাংলা বইমেলা সংবাদ। সন্ধ্যার আগে থেকে মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও মেলায় বইপ্রেমীদের ভিড় বাড়ছে। আজও মেলায় প্রকাশ হয়েছে নতুন নতুন বই। বইমেলা প্রাঙ্গণে আছেন মিথিলা নাজনীন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথিলা, বইমেলার এখনকার অবস্থা আমাদেরকে একটু জানাবেন। বইমেলা শেষ হতে আর মাত্র 2 দিন বাকি রয়েছে এবং এই শেষ সময়েও পছন্দের বই কিনতে বইমেলায় ভিড় করছেন বইপ্রেমীরা এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে তারা উপেক্ষা করে আসছেন বইমেলাতে এবং মেলার বেচা বিক্রি নিয়েও অনেকটা সন্তুষ্ট বিক্রেতারা এবং এখনও প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন বিশ্ব সাহিত্য ভবনের প্রকাশক তোফাজ্জল হোসেন। আমরা এখন মেলায় তার প্রকাশনা থেকে একটু বই প্রকাশিত হয়েছে আজ বিকেলে, সেটি সম্পর্কে জানবো এবং মেলার বেচাকেনা সম্পর্কে তার কাছে জানবো। তোফাজ্জল হোসেন। হ্যাঁ, প্রথম থেকেই এবারকার মেলার প্রচুর দর্শক সমাগম হচ্ছে, প্রচুর বই বিক্রি হচ্ছে এবং এবারকার মেলার যে পরিবেশটা সেই পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ, এবং আমাদের প্রকাশিত বই এবার প্রায় 70টার মতো। এর মধ্যে আমরা একটা বই বের করেছি তারিকুল ইসলাম মাসুমের ভাষা সংগ্রামের বাংলাদেশ। এই বইটা প্রচুর বই বিক্রি হচ্ছে। উনি খুব কষ্ট করেছেন বইটার জন্য এবং আমরাও চেষ্টা করে বইটা মেলায় নিয়ে আসছি এবং বইটা খুব ভালো বিক্রি হচ্ছে এবং আমরা আশা করতেছি বইটা আরও ভালো বিক্রি হবে। আর মেলাতে এবার সার্বিক বেচাকিনি খুবই ভালো, কারণ যেহেতু মেলার পরিবেশ ভালো, দর্শক প্রচুর আসতেছে এবং সবাই বই কিনতেছে এবং আমরা এবার মেলা নিয়ে খুবই সন্তুষ্ট। ধন্যবাদ আপনাদের সবাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজ বইমেলায় প্রকাশিত মোট বইয়ের সংখ্যা 185টি। এর মধ্যে কবিতার বই 56টি, উপন্যাস 31টি, গল্প 20টি, শিশু সাহিত্য 6টি সহ এবার বইমেলায় এই কয়েকদিনে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা 4284টি এবং এর মধ্যে সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে কবিতার বই 1401টি, গল্প 677টি এবং এই বইমেলায় কিন্তু কয়েকদিন হলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপারে সতর্কতা জানানো হচ্ছে মেলা সংশ্লিষ্টদের এবং সেই অনুযায়ী দোকান প্রকাশকরা, দোকান মালিকরা, বিক্রেতারা ব্যবস্থা গ্রহণ করছে এবং বইমেলা যেহেতু আগামী আর 2 দিন চলবে বৃহস্পতিবার পর্যন্ত এবং এই 2 দিনই বইমেলা খোলা হবে বিকাল 3টায় এবং বইমেলা চলবে রাত 9টা পর্যন্ত। বাসার এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাদিয়া আপনাকে। এবারে যাচ্ছি সামিট আন্তর্জাতিক সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ভিয়েতনামে পৌঁছেছেন নর্থ কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। তাকে বহনকারী ইয়েলো ট্রেন সকালে ডাংডাং স্টেশনে পৌঁছায়। স্টেশনে কিম জং উনকে লাল গালিচা সংবর্ধনা জানায় স্থানীয় নিরাপত্তা বাহিনী। সফরে কিমের সঙ্গে তার বোনও আছেন। হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কিম। গত বছর প্রথমবারের মতো নর্থ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর এবছর দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে হ্যানয়ে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। অমর একুশে গ্রন্থমেলায় অংশ নেয় স্টলে সাজসজ্জায় রয়েছে নানা বৈচিত্র্য এবং নান্দনিকতা। কোনো কোনো স্টল বিশেষ বিষয়কে বেছে নিয়ে তাদের স্টল বিন্যাস করেছেন। তেমনি কয়েকটা স্টল নিয়ে বিস্তারিত জানিয়েছেন মিথিলা নাজনীন। একুশে গ্রন্থমেলায় অংশ নেয় মোট 770টি স্টল এবং 24টি প্যাভিলিয়ন। বিশেষ বিষয়ের পাশাপাশি কোনো স্টলে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাস এবং ঐতিহ্য।
নান্দনিক এই স্টলগুলো সহজেই দর্শনার্থী এবং বইপ্রেমীদের নজর কেড়েছে। সব কালারফুল এখানে স্টলগুলো, আর সবাই ইনোভেটিভ স্টাইলে স্টলগুলো বানাচ্ছে, এগুলো দেখে সবাই ইন্সপায়ার হচ্ছে। আবার নতুন বই যখন কিনতে যাই আমরা, তখন স্টলের স্ট্রাকচারও দেখি, ওটাও ভালো লাগে। এত বইয়ের ভ্যারাইটি যেখানে আমরা অন্য সব জায়গায় অ্যাভেলেবল পাই, যে স্টলের ডেকোরেশন সবকিছু অনেক ইনোভেটিভ আর খুব ভালো লাগছে। নান্দনিকতার নানা দিক তুলে ধরলেন স্টলের মালিকরা। আমরা যে থিম নিয়ে কাজ করি না কেন, তার সঙ্গে হুমায়ূন আহমেদ সবসময় থাকেন। এবছর একটি দোতলা বাড়ির আদলে আমাদের এই প্যাভিলিয়নটি নির্মিত হয়েছে, এবং এটি আমরা মূলত বোঝাতে চেয়েছি একজন লেখকের বাড়ি, এবং সেই লেখকটি হচ্ছে হুমায়ূন আহমেদ। তিনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে বইমেলায় তার অগণিত ভক্ত পাঠকদেরকে দেখছেন। আমি কোনো বছর হয়তো বাঁশের কাজ করছি, কোনো বছর হয়তো পাটের কাজ করছি, একবার কাপড়ের কাজ করেছি, এবছর আসলে রশি দিয়ে করা। এবার আমরা কার্যালয়ের আদলে স্টল বানিয়েছি, এবং প্রতি বছরই আমরা একটা নান্দনিকতা স্টল বানানোর ক্ষেত্রে। আগামী দিনগুলোতেও এমন বৈচিত্র্যতা তুলে ধরার প্রত্যয় স্টল কর্তৃপক্ষের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। নৈতিকতার চর্চা হয় না এমন সংসদ দিয়ে নৈতিক ব্যাংকিং খাত প্রতিষ্ঠা সম্ভব নয়, মন্তব্যে ভারতের বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডক্টর জুনায়েদ কামাল আহমদ। বাংলাদেশি অর্থনীতিবিদ মনে করছেন, বাংলাদেশ, ভারত সহ এই অঞ্চলের দেশগুলোতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের উচ্চ হারের পেছনে রয়েছে কর্পোরেট সুশাসনের অভাব। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন কক্সবাজারের লবণ চাষি ও জমির মালিকরা। কক্সবাজারের পেকুয়ার, মাগনামা, কাজী মার্কেট এলাকায় 600-রও বেশি ক্ষতিগ্রস্ত লবণ চাষি ও জমির মালিক মানববন্ধনে অংশ নেন। লবণ চাষিরা জানায়, কক্সবাজারে উৎপাদিত লবণ দেশের চাহিদা পূরণ করে আসছে। পেকুয়ার উপকূলীয় এই এলাকায় 50,000 মানুষের প্রধান আয়ের উৎস লবণ উৎপাদন, অথচ 3 মাস ধরে লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। আর হুমকির মুখে পড়ছে লবণ শিল্প। লবণের দাম বাড়িয়ে এই শিল্পকে রক্ষার জন্য তারা প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনা ময়ূর নদী সহ আশেপাশের খালগুলোতে উচ্ছেদ অভিযান চলছে। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এই অভিযান চালাচ্ছেন। নদী ও খালগুলো দখলমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের 11 সদস্যের টেকনিক্যাল কমিটি ও 25 সদস্যের উদ্ধার কমিটি কাজ করছে। ঠিকমতো উচ্ছেদ করে নদীর জায়গা সংরক্ষণ করা গেলে নদীগুলো এখনও রক্ষা সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মার্চের মধ্যে রাশিয়ার সঙ্গে সমঝোতা স্বাক্ষর সই হবে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। উদ্দেশ্য দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি। সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটভ এর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, ইউরোপে বাংলাদেশের রপ্তানির বড় অংশ যায়, তারপরও রাশিয়ার বাজার বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত মন্ত্রীকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ, সামুদ্রিক মাছ ও খাবার তার দেশের বাজারে জনপ্রিয় করতে সহযোগিতা দেবেন তিনি। এরপর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হারভেজারির সঙ্গে বৈঠক করেন। গার্মেন্টস শিল্পে কর্মপরিবেশ উন্নত করার সহযোগিতা দেওয়ার কথা জানান রাষ্ট্রদূত। লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলায় যুদ্ধ অপরাধী ছেলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে যুদ্ধ অপরাধী ও শান্তি কমিটি চেয়ারম্যান মুজিবুল হকের ছেলে মামুনুর রশিদ। তার মনোনয়ন বাতিল চেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। বক্তৃতা করেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন গাজী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাইহান উদ্দিন রনি এবং অন্যরা।
এবারে খেলার খবর। তৃতীয় ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপের পর্দা নামল। পদক তালিকা দ্বিতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। শেষ দিন 5টি ইভেন্টে ফাইনাল খেলেছে হোস্টরা। এর মধ্যে 2টিতে স্বর্ণ পদক এবং 3টিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আর্চাররা। পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রিপোর্টে জানাচ্ছেন সাদি মাহমুদ। প্রথম 2 সেট হেরে গেছিলাম, আসলে কি নার্ভাসনেস তো ছিল, কারণ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গেম। আমি তো সেরকম, আমার সত্যি কথা বলতে আমার পুরো শরীর অনেক কাঁপতেছিল। আমি কোনো কিছু মানে কি বলবো, আমি সেরকমভাবে বলতে পারতেছি না, আসলে খুব কাঁপতেছিলাম। আমি তো যখন দেখলাম আমি 2 পয়েন্ট পাইছি অলরেডি, তো দেখি যে ধরা যাবে অবশ্যই। রিকার্ভ নারিয়াকোকের ফাইনালে প্রথম 2 সেটে পিছিয়ে পড়ে টানা পরের 3 সেট নিজের করে নেন দিয়া সিদ্দিকী। আর এতেই ক্যারিয়ারে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতলেন তিনি। সফলতা আছে দলীয় নারী কম্পাউন্ড ইভেন্টেও। দিনের শুরুতেই বাংলাদেশের হয়ে আসরের প্রথম গোল্ড জেতেন বন্যা, সুস্মিতা আর শ্যামলী। গত 2 বছরের তুলনায় এইবার দেশও যেমন বাড়ছে, আর্চারদের কোয়ালিটি সম্পন্ন আর্চার যারা দেখা যায় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক বেশি আগায়, তো ওই দিক থেকে আমাদের পেশাটা বেশি। আজকে যে গেমটা খেললাম, চেষ্টা করবো আমরা এই স্কোরটা ধরে রাখার জন্য, যাতে পরবর্তী গেমে যে এই স্কোরটাই দিতে পারি, এর জন্য কন্টিনিউ প্র্যাকটিস চালাবো। আর কোনো ইভেন্টে স্বর্ণপদক নেই বাংলাদেশের, তবে রৌপ্য পদক 3টি আর ব্রোঞ্জ আছে 4টি। ব্রোঞ্জ আর রৌপ্য পদক জয়ীরা জানিয়েছেন ভবিষ্যতে দেশের হয়ে স্বর্ণপদক জিততে চান তারা। আমার মেন লক্ষ্যটা হচ্ছে যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেটা নেদারল্যান্ডে হবে জুলাইতে, তো ওটা নিয়ে কাজ করতেছি। তো এই গেমগুলোতে আমার হচ্ছে প্রস্তুতি হিসাবে দেখতেছি, তো এই গেমগুলোতে আর কি বেশি ফোকাস দিতে, এটাতে চাচ্ছি যে ভালো ফল। তবে লাল সবুজদের জার্মান কোচ অবশ্য খেলোয়াড়দের পারফরমেন্সে অখুশি নন। এত বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে মনে করেন তিনি। That year we have a good competition plan. We go next month to Bangkok and we have more competition. That is very important. Also the national calendar changed since 1 year, so that we have more national competition to make that kind of situations more, that the archers have more experience with that. 4টি স্বর্ণপদক সহ 10টি পদক নিয়ে তালিকার 1 নম্বরে রয়েছে ভারত। 2টি স্বর্ণ সহ 9টি পদক নিয়ে পরের অবস্থানেই স্বাগতিক বাংলাদেশ। ইরান, জার্মানি, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে 1টি করে স্বর্ণপদক জিতেছে। প্রথম আসরে বাংলাদেশ স্বর্ণ জিতেছিল 6টি, পরের আসরে 5টি এবং এবার স্বর্ণ জিতল 2টি। স্বর্ণ তুলনামূলক কম হলেও এত বড় টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশ শিখেছে অনেক কিছু। এখানকার শিক্ষণীয় বিষয়গুলো পরবর্তী টুর্নামেন্টগুলোতে কাজে লাগাতে চান বাংলাদেশি আর্চাররা। টঙ্গী থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। টানা 2 ম্যাচ জিতে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 টুর্নামেন্টে সেমিফাইনালে উঠে গেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা 22 রানে হারিয়ে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করেছে। হোম অফ ক্রিকেটের ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল শাইনপুকুর। 2 ডাউনে নামা তৌহিদ হৃদয় 41 বলে সর্বোচ্চ 66 রান করলেও সবাইকে ছাড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন শুভাগত হোম। মাত্র 18 বলে 6টি ছক্কা এবং 4 বাউন্ডারিতে 58 রান করে অপরাজিত থাকেন হোম। 16 বলে 50-তে পৌঁছে টি20 বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড করেন হোম। 4 উইকেট হারিয়ে 192 রানে বিশাল স্কোর গড়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে মোহামেডান। ইরফান শুক্কুর 29 বলে সর্বোচ্চ 52 এবং আব্দুল মজিদ 20 বলে 33 রান করলেও 9 উইকেট হারিয়ে 170 রানের বেশি যেতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত ইনিংসে ম্যাচ সেরা হন শাইনপুকুরের শুভাগত হোম। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়াও যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল online.com লগ ইন করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।